হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসারি তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদেরকে আমি আজকে সকালবেলা ফিজিক্যাল সায়েন্সের পার্ট নাম্বার 8 দিয়েছি, মক টেস্ট পার্ট 8। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো। আজকের এই ক্লাসে আমরা টোটাল মক টেস্টের সলিউশন দেখব, যা যা প্রশ্ন এসেছে সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো, সমস্ত নিউমেরিক্যালসগুলো সলভ করবো। ঠিক আছে, তোমরা যারা যারা সলভ করেছো তোমরা ক্লাসটি কমপ্লিট দেখবে, আর যারা এখনও সলভ করোনি বা পিডিএফ পাওনি তোমাদেরকে বলছি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এই দুই গ্রুপ বা চ্যানেলে যে কোনো জায়গায় গেলেই কিন্তু এই সমস্ত পিডিএফ মক টেস্ট পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা সেখান থেকে মক টেস্ট পিডিএফগুলো ডাউনলোড করে নিজের আগে সলভ করবে, তারপরেই এসে ইউটিউবে এই সলিউশন ভিডিওটি দেখবে। ঠিক আছে, আর তারপর অবশ্যই তোমরা আনসারগুলো মিলিয়ে নিয়ে নেগেটিভ মার্কস সহ তোমার টোটাল কত মার্কস আসছে সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে চলো তোমরা যারা যারা টেস্ট দিয়েছো আনসারগুলো মিলিয়ে নিই। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন কী ছিল? প্রথম প্রশ্ন ছিল রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? রৈখিক প্রসারণ গুণাঙ্ক অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, অপশান দেওয়া আছে মিটার, মিটার ইনভার্স, নাকি ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বা 1/ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এর যে একক এটি হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1/ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আমরা এটাকে 1/কেলভিন লিখতে পারি, অথবা কেলভিন ইনভার্সও লিখতে পারি। ঠিক আছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা কেলভিন ইনভার্স, বা 1/ডিগ্রি সেন্টিগ্রেড আর 1/কেলভিন। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হলো। চলো নেক্সট 42 নম্বর প্রশ্ন। দেখো, বলেছে পিএইচ স্কেল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? পিএইচ স্কেল, যে স্কেলের সাহায্যে আমরা কোনো দ্রবণের ক্ষারকীয়তা বা আম্লিকতা মাপি। ঠিক আছে, কোন দ্রবণ কতটা আম্লিক কতটা ক্ষারীয়, যে স্কেলের সাহায্যে মাপি সেই স্কেলটি হলো পিএইচ স্কেল। এই পিএইচ স্কেল কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? অপশন আছে আরেনিয়াস, লুইস, রাদারফোর্ড, নাকি সরেনসেন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বিজ্ঞানী সরেনসেন এই পিএইচ স্কেল আবিষ্কার করেছিল। তোমাদের বলে রাখি আরেকবার, এই মাঝখানে 7টা হয়ে গেল কি প্রশম, 7-এর থেকে বেশি হয়ে গেলে বেসিক হবে, আর 7-এর থেকে কমে গেলে হয়ে যাবে অ্যাসিডিক। এটা কি? এটা রুম টেম্পারেচার 298 কেলভিনে যদি আমাদের কোনো দ্রবণের পিএইচ দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রশম দ্রবণ হিসেবে 7 ধরে নেব। চলো নেক্সট 43 নম্বর প্রশ্ন। বলেছে বায়ুমণ্ডলের মোট ওজনের বেশিরভাগ অংশ কোন স্তরের অন্তর্গত? বায়ুমণ্ডলের যে ওজন গ্যাস রয়েছে সেই ওজন গ্যাস বেশিরভাগটাই কোন স্তরের অন্তর্গত রয়েছে? ঠিক আছে, বা কোন স্তরের মধ্যে রয়েছে? অপশন দেওয়া আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, নাকি মেসোস্ফিয়ার। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি কোশ্চেন, তোমরা সকলেই জানো। ঠিক আছে, পরিবেশের ভাবনা যে চ্যাপ্টারটা ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার, সেখানে কিন্তু আমরা এই কোশ্চেনের আনসার করেছি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে মোট ওজনের বেশিরভাগ অংশ থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার দেখো ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 16 কিলোমিটার থেকে শুরু হবে, আর আপ টু এটা 50 কিলোমিটার পর্যন্ত যায়। ঠিক আছে, আর এখানকার মধ্যেই কিন্তু এই স্তরেই সব থেকে বেশি পরিমাণ ওজন গ্যাস থাকে। ঠিক আছে, চলো নেক্সট 44 নম্বর প্রশ্ন। দেখো, বলেছে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটি? অ্যাভোগাড্রো সূত্র, বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটি সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে স্থির উষ্ণতা এবং চাপে সম আয়তনের সকল মৌলিক অথবা যৌগিক গ্যাসে কী হবে? সমান সংখ্যক অণু থাকবে। স্থির উষ্ণতা এবং স্থির চাপে সম আয়তনের সকল মৌলিক অথবা যৌগিক গ্যাসের মধ্যে তাদের অণুর সংখ্যা সমান হবে, এটি বলেছিলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। এই সূত্রের গাণিতিক রূপটি কি আমাদের সেটা বের করতে হবে। অপশন আছে V/K = N, V = Kn, N/V = K, নাকি কোনোটিই নয়। দেখো, এখানে বলেছে যে সম আয়তনের সকল যৌগিক অথবা মৌলিক গ্যাসের অণুর সংখ্যা সমান হবে, অর্থাৎ ভি ভ্যারাইজেস আমাদের এন হয়ে যাবে, কারণ এখানে পি এবং টি দুটোই কিন্তু আমাদের কি দেওয়া আছে? স্থির দেওয়া আছে। আমরা আইডিয়াল গ্যাসের সূত্র জানি PV = nRT। এখানে আমাদের পি চাপ কনস্ট্যান্ট দেওয়া আছে, টি কনস্ট্যান্ট দেওয়া আছে, আর আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট। তাহলে এগুলো যদি আমরা কেটে দিই তাহলে দেখো এখানে আসবে ভি ভ্যারাইজেস এন। এবারে ভ্যারাইজেস চিহ্ন তুলে দিয়ে আমরা কি লিখতে পারি? V = Kn। ঠিক আছে, ভ্যারাইজেস চিহ্ন তুলে দিয়ে আমরা যদি ইকুয়ালস টু আনি তাহলে সেখানে আমাদের কে বা যে কোনো একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়। তাহলে V = Kn। দেখো আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে V = Kn, তাহলে বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট 45 নম্বর প্রশ্ন। দেখো, বলেছে একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি হবে? দুটি বস্তু দেওয়া আছে, একটি হালকা এবং একটি ভারী, অর্থাৎ এদের দুজনের মাসের পার্থক্য রয়েছে। ঠিক আছে, কারো মাস বেশি বা ভর বেশি, কারো ভর কম, কিন্তু এদের ভরবেগ সমান দেওয়া আছে। ভরবেগ কি? মাস ইন্টু ভেলোসিটি গুণ করলে কি আসে? ভরবেগ। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এদের ভরবেগ সমান দেওয়া আছে, কিন্তু গতিশক্তি
এদের কী হবে সেটা আমাদের বের করতে বলেছে। এ ধরনের আমরা একটা প্রশ্ন করেছি গত সেটে, সেখানে লেখা ছিল যে গতিশক্তি সমান তাহলে ভরবেগের কী পরিবর্তন দেখা যাবে, অথবা ভারী বস্তুর ক্ষেত্রে ভরবেগ বেশি হবে নাকি হালকা বস্তুর ক্ষেত্রে ভরবেগ বেশি হবে। এবারে আমরা এখানে সেই সূত্রটাই দেবো। দেখো এখানে আমাদের বের করতে বলেছে গতিশক্তি, তাহলে আমরা ই লিখবো, ই ইকুয়ালস টু পি স্কোয়ার আপন 2m, ঠিক আছে, পি স্কোয়ার বাই 2m। আমরা জানি যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2me অথবা পি ইকুয়ালস টু √2me, ঠিক আছে। এই সূত্রটা তোমরা সকলেই জানো, পি ইকুয়ালস টু √2me। এখান থেকেই আমরা লিখতে পারি যে ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এবারে বলেছে এখানে যে ভরবেগ সমান, দুই বস্তুর ক্ষেত্রেই ভরবেগ সমান, অর্থাৎ আমাদের পি স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে পি স্কোয়ারের বদল আর এখানে দুই কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ই ভ্যারাইজেস 1/m, মানে মাস এবং গতিশক্তি পরস্পরের কি ব্যস্তানুপাতিক। যদি মাস বেশি হয় তাহলে গতিশক্তি কম হবে, আর যদি মাস কম হয় তাহলে গতিশক্তি বেশি হবে। এবারে দেখো হালকা বস্তুর ক্ষেত্রে কী হবে, মাস কম হবে, আর ভারী বস্তুর ক্ষেত্রে মাস বেশি হবে, তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে এবং ভারী বস্তুর গতিশক্তি কম হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলেছে কার গতিশক্তি বেশি হবে, তাহলে অবশ্যই আমাদের রাইট আনসার হয়েছে এ, হালকা বস্তুর, যেহেতু এর মাস কম বা ভর কম তাই এর গতিশক্তি বেশি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট 46 নম্বর প্রশ্ন বলেছে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের অণুর গতিশক্তি শূন্য হবে। আদর্শ গ্যাস অথবা আইডিয়াল গ্যাসের গতিশক্তি কোন উষ্ণতায় বা কোন তাপমাত্রায় শূন্য হবে, ঠিক আছে। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কোন উষ্ণতায় শূন্য হবে। অপশন দেওয়া আছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি কোনোটি নয়। এখানে দেখো আমাদের রাইট আনসার হবে 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকুরেট যদি তোমরা ধরতে চাও তাহলে হবে 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর সামনে আসবে মাইনাস, ঠিক আছে। -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে আদর্শ গ্যাসের অণুর গতিশক্তি শূন্য হয়ে যাবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। যদি আমরা এটাকে ফারেনহাইটে প্রকাশ করতে চাই তাহলে কত হবে, -459.67 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। ফারেনহাইটে হলো -459.67 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট, আর সেলসিয়াসে হলো -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতাতে সকল আদর্শ গ্যাসের গতিশক্তি কী হবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট 47 নম্বর প্রশ্ন বলেছে জোরে ঝড় এলে ঘরের চাল উড়ে যায়, এক্ষেত্রে কোন নীতি কার্যকর। ঝড় যদি আসে তাহলে কী হবে, ঘরের চাল উড়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় ঘরের চাল উড়ে যায়। এবারে এই যে ঘরের চাল উড়ে গেল, এখানে কোন নীতি কার্য করছে। অপশন দেওয়া আছে আর্কিমিডিসের নীতি, নিউটনের তৃতীয় সূত্র, ভর সংরক্ষণ নীতি, নাকি বার্নৌলির নীতি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সরাসরি মাথায় রাখবে যে জোরে ঝড় এলে ঘরের চাল যে উড়ে যায়, অথবা এই যে এরোপ্লেন যে আকাশে উঠছে, এটি কোন নীতির উপর ভিত্তি করে উঠছে, সেটা হলো বার্নৌলির নীতি। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। বার্নৌলির নীতির উপর ভিত্তি করেই কিন্তু এই সমস্ত কাজ হয়ে থাকে। চলো নেক্সট 47 নম্বর প্রশ্ন বলেছে দুটি গলীয় দর্পণের ফোকাস দূরত্বের অনুপাত দেওয়া আছে 4:3, দর্পণের বক্রতা ব্যাসার্ধের অনুপাত কত হবে। আমাদের গলীয় দর্পণের ফোকাসের দূরত্ব দেওয়া আছে 4:3, আমাদের বক্রতা ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। আমরা এখান থেকে একটা সূত্র জানি বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে, সেটা হলো এফ মানে ফোকাস ইকুয়ালস টু r/2। ফোকাস ইকুয়ালস টু কী হবে, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যাবে, বা আমরা এখানে লিখতে পারি যে r ইকুয়ালস টু 2f, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের ফোকাসের অনুপাত দেওয়া আছে, আমাদের দর্পণের বক্রতা ব্যাসার্ধের মানে r-এর অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু দুই কনস্ট্যান্ট তাহলে আমরা r ভ্যারাইজেস f লিখতে পারি, ঠিক আছে, r ভ্যারাইজেস f। তাহলে দেখো r1/f1 ইকুয়ালস টু r2 বাই, এখানে r2 বাই f2 লিখতে পারি, ঠিক আছে। এবারে আমাদের f1/f2 দেওয়া আছে, তাহলে r1/r2 ইকুয়ালস টু f1/f2। এবারে f1/f2 মান কত দেওয়া আছে, 4/3। তাহলে দেখো আমাদের যেটা ফোকাস দূরত্বের অনুপাত হবে 4:3, সেটাই আমাদের বক্রতা ব্যাসার্ধের অনুপাত হয়ে যাবে 4:3, ঠিক আছে। তাহলে এখানে আমার রাইট আনসার হয়ে যাবে কি, অপশন নাম্বার বি 4:3। বুঝতে পারলে কীভাবে করলাম। এখানে যেহেতু দুই ধ্রুবক তাই আমরা কি করেছি, যে যতগুলো ধ্রুবক ছিল এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম, সেখানে কিন্তু আমরা ধ্রুবকগুলোকে তুলে দিয়ে ডাইরেক্ট এই সমানুপাতিক চিহ্নটি নিয়ে আসতে পারি, ঠিক আছে। আর সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে r1/f1 ইকুয়ালস টু r2/f2, ঠিক আছে। চলো নেক্সট 49 নম্বর প্রশ্ন বলেছে বেলুন ফুলিয়ে রোদে রাখলে আয়তনের কী পরিবর্তন ঘটে। একটা বেলুন ফুলিয়ে রোদে রাখা আছে, তাহলে এর আয়তনের কী পরিবর্তন ঘটবে। অপশন দেওয়া আছে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, প্রথমে হ্রাস পাবে, নাকি পরে বৃদ্ধি পাবে। কোন অপশনটি রাইট আনসার হয়ে যাবে আমাদের, তোমরা কোনটি দিয়েছ, একদম ঠিক, এখানে এ হয়ে যাবে রাইট আনসার, বৃদ্ধি পাবে, ঠিক আছে। বেলুন ফুলিয়ে রোদে রাখলে কী হবে, আয়তনের বৃদ্ধি ঘটবে। এখানে যখন বেলুন ফুলিয়ে রোদের মধ্যে রাখা হবে তখন কি হবে, সূর্যের আলোতে
সেখানে উষ্ণতা বাড়বে, তাপমাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ার ফলে এই বেলুনের ভেতরে যে গ্যাস রয়েছে সেই গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে। এই গতিশক্তি বাড়ার ফলে বেলুনের আয়তন ধীরে ধীরে বাড়তে থাকবে, আর ততক্ষণ পর্যন্ত বেলুনের আয়তন বাড়বে যতক্ষণ পর্যন্ত না বেলুনটি ফেটে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট 50 নম্বর প্রশ্ন বলেছে তড়িৎ কোষে কোন শক্তির রূপান্তর ঘটে, মানে তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়। অপশন আছে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, নাকি তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। এটা খুব ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার দিয়েছো তোমরা সকলেই, বি নাম্বার হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, মিলিয়ে নাও, বি নাম্বার রাইট আনসার। তড়িৎ কোষে বা ব্যাটারিগুলো যে রয়েছে সেই ব্যাটারিগুলোতে কী হবে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে সেখান থেকে তড়িৎ উৎপন্ন হবে, আর সেই তড়িৎ দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে কি ব্যাটারি দিয়ে লাইট জ্বালাই, ঘড়ি চলে। ঠিক আছে, এই সমস্ত কিছু কাজ কিন্তু হয়ে থাকে। চলো নেক্সট 51 নম্বর প্রশ্ন বলেছে চৌম্বক ক্ষেত্রে কোন কণার বিক্ষেপণ সবচেয়ে বেশি। চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, ধরো এটা, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আলফা, বিটা, গামা কণা দেওয়া আছে তিনটি, আলফা কণা, বিটা কণা আর হলো গামা কণা। এই তিনটি কণার মধ্যে কার বিক্ষেপণ বা ডিফ্লেকশন সব থেকে বেশি হবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বিটা কণার ডিফ্লেকশন সব থেকে বেশি হবে। ঠিক আছে, বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। এখানে দেখো এই যে গামা কণা যে আছে, গামা কণার সাথে তোমরা যদি ধরে রাখো এখানে এক্স রে, ঠিক আছে, এক্স রশ্মি বা গামা রশ্মিও যদি ধরো, গামা রশ্মি বা এক্স রে, এই দুই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এদের কিন্তু চৌম্বক ক্ষেত্র হোক অথবা তড়িৎ ক্ষেত্র হোক, কোনো ক্ষেত্রেই কিন্তু এদের ডিফ্লেকশন বা বিক্ষেপণ দেখা যায় না। আর এই আলফা কণা এবং বিটা কণার বিক্ষেপণ দেখা যাবে চৌম্বক ক্ষেত্রে, যেহেতু বিটা কণার কী হবে, চার্জ ডেন্সিটি তো অনেকটাই বেশি, তাই আলফা কণার থেকে বিটা কণার তড়িৎ বিক্ষেপণ বেশি হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে বিটা কণা, অপশান নাম্বার বি। চলো নেক্সট 52 নম্বর প্রশ্ন দেখো, বলেছে গতিশীল অবস্থায় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে তার নিম্নলিখিত লেখচিত্র থেকে নির্ণয় করো। এখানে আমাদের বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, আর আমাদের এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবারে আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম আগের ক্লাসেই যে বেগ সময় লেখচিত্র থেকে আমরা কিভাবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। বেগ সময় লেখচিত্র যদি আমাদের দেওয়া থাকে তাহলে এই বেগ সময় লেখচিত্রের যে এরিয়া দেওয়া আছে, এই যে এই এরিয়া নির্ণয় করলেই আমরা বের করতে পারবো যে সেই বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এখানে এরিয়া দেখো আমরা কীভাবে নির্ণয় করব। এই লেখচিত্রে দেখো এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, দুটি ত্রিভুজ দেওয়া আছে, আর মাঝখানে যে এটা দেওয়া আছে, মাঝখানে এটা দেওয়া আছে একটা চতুর্ভুজ। ঠিক আছে, যদি আমরা এই 1, 2 এই দুই ত্রিভুজ এবং মাঝখানের এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই লেখচিত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। আর সেই লেখচিত্রের ক্ষেত্রফলই হবে টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, মানে মোট অতিক্রান্ত দূরত্ব, বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে দেখো কি হবে, করে দিচ্ছি। প্রথম ত্রিভুজ আর এই যে ত্রিভুজ, এই দুই ত্রিভুজ কিন্তু একই। এখানে দেখো এদের বেস 5, এরও বেস 5 এখানে দেওয়া আছে ভূমি, এখানে এর উচ্চতা দেওয়া আছে 15, এরও উচ্চতা দেওয়া আছে এখানে 15। তাহলে আমরা ক্ষেত্রফল লেখার সময় এভাবে লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমকোণে আছে। তাহলে যেহেতু দুটি ত্রিভুজ তাই 2 গুণ হাফ ইন্টু ভূমি দেওয়া আছে 5 ইন্টু উচ্চতা আমাদের কত দেওয়া আছে 15। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে হবে 5, 15, 75। এবারে বলে যেহেতু আমাদের বের করতে হবে টোটাল ক্ষেত্রফল, তাই আমরা এর সাথে কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা যোগ করে দেবো। তাহলে এখানে প্লাস কী হবে, দেখো এখানে চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা যদি বর্গক্ষেত্র হয়ে থাকে তাহলে কী হবে বাহু স্কোয়ার, আর যদি আয়তক্ষেত্র হয়ে থাকে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরে নাও দৈর্ঘ্য দেখো এখানে আমাদের দেওয়া আছে 5 থেকে 20 মানে 15, প্রস্থ আমাদের এখানে দেওয়া আছে 15, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি 15 স্কোয়ার। ঠিক আছে, 15 স্কোয়ার করলে হবে 225। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে 300 মিটার। ঠিক আছে, তাহলে বেগ সময় লেখচিত্র থেকে কীভাবে তোমাদের টোটাল ডিস্টেন্স বের করতে হয় বা টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় তোমরা শিখে নিলে। আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাবে, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, 300 মিটার। ঠিক আছে, চলো নেক্সট 53 নম্বর প্রশ্ন বলেছে একটি সমযোজী ত্রিবন্ধনে মোট ইলেকট্রনের সংখ্যা কয়টি। সমযোজী ত্রিবন্ধন 1, 2, 3, এই একটি সমযোজী ত্রিবন্ধনে টোটাল ইলেকট্রনের সংখ্যা কয়টি। অপশান দেওয়া আছে 3টি, 6টি, 9টি নাকি 12টি। দেখো একটি যদি বন্ধন থাকে, এই একটি বন্ধনে ইলেকট্রন সংখ্যা থাকে 2টি, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, 2টি ইলেকট্রন মিলেই একটি বন্ধন তৈরি হয়। যদি 2টি ইলেকট্রন মিলে একটি বন্ধন তৈরি হয় তাহলে 3টি বন্ধনে টোটাল কতগুলো ইলেকট্রন আছে গুনে নাও। এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, টোটাল আছে 6টি ইলেকট্রন। এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে তাহলে, অপশন নাম্বার
বি হয়ে যাচ্ছে রাইট আনসার। তাহলে সমযোজী ত্রিবন্ধনে মোট ইলেকট্রনের সংখ্যা হলো 6টি। একদম ইজি কোশ্চেন। আজকের সেটটা কিন্তু খুব ভালো একটা সেট। এখানে যদি তোমরা ভালো স্কোর করতে পারো তাহলে ফাইনালেও তোমরা ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট 54 নম্বর প্রশ্ন বলেছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিসে তড়িৎ পরিবহন করবে কে? অপশন আছে ধাতু, অধাতু, মুক্ত ইলেকট্রন নাকি আয়ন। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়ন আমাদের তড়িৎ পরিবহন করে থাকে। ধরো এই যে NaCl আছে, ঠিক আছে, NaCl যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কী হবে? Na প্লাস এবং Cl মাইনাসে ভেঙে যাবে। তাহলে Na প্লাস এটা একটা আয়ন ক্যাটায়ন, Cl মাইনাস এটা একটা আয়ন অ্যানায়ন। এই দুই কিন্তু তখন কী করবে? তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণে আয়ন তড়িৎ পরিবহন করে থাকে। বুঝতে পারলে? চলো 55 এবং ক্যাটাগরি 1-এর আজকে আমাদের লাস্ট প্রশ্ন দেখা বলেছে ইথানলের সংকেত কী হবে? ইথানলের সংকেত কী হবে? অপশান আছে C2H5OH, CH3CaOH, CH3CHO নাকি C2H5CHO। দেখো এখানে সবার প্রথমে যেটা দেওয়া আছে C2H5OH, এটা হলো ইথানল, ঠিক আছে, এটা হলো ইথানল, ঠিক আছে। তারপরে CH3COH, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। তারপর এটা CH3CHO, এটা হয়ে যাবে আমাদের ইথানল, ইথানল। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইথানল। তারপর এই যে আমাদের ডি দেওয়া আছে C2H5CHO, এটা হলো প্রোপ, এটা হলো প্রোপানেল, ঠিক আছে, প্রোপানেল, এটা হয়ে যাবে প্রোপানেল। তাহলে ইথানলের সংকেত সবার প্রথমেই আমাদের এখানে দেখতে হবে যে ইথানল দেওয়া আছে, ঠিক আছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা ন্যাল ইউজ করে থাকি বা অ্যাল ইউজ করে থাকি, ঠিক আছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা অ্যাল ইউজ করে থাকি। এবারে অল যদি থাকতো তাহলে আমাদের দেখতে হতো যে অ্যালকোহল কোথায় রয়েছে, ঠিক আছে। যেমন এটা দেওয়া আছে ইথানল, ঠিক আছে, নল মানে অ্যালকোহল, আর অ্যালকোহলের কার্যকরী যে মূলকটি রয়েছে সেটি কি? OH। আর ইথানল এটা হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? সেটা হলো CHO, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে মিথ একটা কার্বনের জন্য আর এখানে দুটি কার্বনের জন্য এই হলো ইথ, আর এটা কার্যকরী মূলক যেহেতু অ্যালডিহাইড তাই আমাদের লিখতে হবে ইথানল। বুঝতে পারলে? নেক্সট 56 নম্বর প্রশ্ন। এখান থেকে আমাদের ক্যাটাগরি 2 প্রশ্ন শুরু। তোমরা কোশ্চেনগুলো ভালো মতো পড়বে এবং অপশানগুলোর সাথে সাথে কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ এখানে একটি প্রশ্নের একাধিক উত্তর হতে পারে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো ব্যবহার করে থাকি। ট্রাফিক লাইটে লাল আলো ব্যবহার করা হয়। তারপর বিপদ সংকেত হিসেবে, ঠিক আছে, যেমন ধরো তোমাদের ফায়ার ব্রিগেড রয়েছে সেখানেও কিন্তু লাল আলোই ব্যবহার করা হয় তাদের সাইরেনে, ঠিক আছে। এই যে বিপদ সংকেত, এই বিপদ সংকেত হিসেবে আমরা কেন লাল আলো ব্যবহার করে থাকি, অন্য আলো কেন ব্যবহার করে থাকি না? এর কারণগুলো কী কী হতে পারে? অপশান দেওয়া আছে দেখো, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, লাল আলোর বিক্ষেপণ বেশি নাকি লাল আলোর বিক্ষেপণ কম। এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? দেখো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, ঠিক আছে, ল্যামডা অনেক বেশি হয়, আর লাল আলোর বিক্ষেপণ কম হয়। মানে তরঙ্গদৈর্ঘ্য যেহেতু বেশি হবে তাই এটি একদম দূর থেকে দেখা যাবে, আর যেহেতু এর বিক্ষেপণ কম অর্থাৎ এটি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না, ঠিক আছে, কম পরিমাণে ছড়িয়ে পড়ে। বিক্ষেপণ সব থেকে বেশি হলো ভায়োলেটের, মানে দূর থেকে ভায়োলেট বা বেগুনি রঙকে কিন্তু দেখাই যাবে না। লাল রঙের বিক্ষেপণ কম তাই দূর থেকে লাল রঙকে দেখা যেতে পারে, বেগুনি রঙের বিক্ষেপণ বেশি তাই দূর থেকে বেগুনি রঙকে আমরা দেখতে পাই না, ঠিক আছে। এই দুই কারণের জন্যই আমরা লাল রঙকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট 57 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনগুলির ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যাবে? টিন্ডাল প্রভাব বা টিন্ডাল ইফেক্ট কোলয়েডীয় জাতীয় দ্রবণেই আমরা দেখতে পারি টিন্ডাল প্রভাব। এখানে কোথায় কোথায় আমাদের টিন্ডাল প্রভাব দেখা যাবে? অপশান দেওয়া আছে অন্ধকার ঘরে আলোর প্রবেশ, চিনির দ্রবণ, দুধ নাকি স্টার্চের দ্রবণ। তোমাদের আমি আনসার বলেই দিয়েছি প্রায়, তোমাদের আমি কোলয়েডীয় দ্রবণ যেহেতু বলেছি, কোলয়েডীয় সলিউশন। এবারে নিচের কোনগুলি কোলয়েডীয় সলিউশন, ঠিক আছে, সেগুলো আমাদের বের করতে পারলেই আনসার বেরিয়ে যাবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে A, C এবং D, ঠিক আছে। অন্ধকার ঘরে আলোর প্রবেশের ক্ষেত্রে দেখবে যে একটা ধরো জানালা আছে, সেই জানালায় তুমি একটুখানি জানালাটা খুলে দিলে তখন দেখবে একটা রেখার মতন দেখা যাবে, আলোটা ঢুকছে আর সেখানে কিছু বালির কণা দেখা যাবে। এই যে একটা প্রভাব দেখা যাচ্ছে সেখানে, এটাই হলো টিন্ডাল প্রভাব। তারপর দুধের মধ্যেও টিন্ডাল প্রভাব দেখা যাবে, আর স্টার্চের দ্রবণের মধ্যেও টিন্ডাল প্রভাব দেখা যাবে, কারণ এগুলো হলো কোলয়েডীয় দ্রবণ। চিনির দ্রবণের ক্ষেত্রে দেখা যাবে না, কারণ চিনির দ্রবণ হলো একটি প্রকৃত দ্রবণ, ঠিক আছে, চিনির দ্রবণ একটি প্রকৃত দ্রবণ। বুঝতে পারলে? চলো নেক্সট 58 নম্বর প্রশ্ন বলেছে কোন যৌগগুলি অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয়? কোন যৌগগুলিকে আমরা অ্যান্টাসিড রূপে, মানে অ্যাসিডিটি যদি হয়ে যায় তাহলে আমরা অ্যান্টাসিড রূপে নিচের কোন যৌগগুলোকে ব্যবহার করতে পারি? অপশন আছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট নাকি অ্যালুমিনিয়াম সিলিকেট। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে A, সোডিয়াম কার্বনেট, তারপর হলো ক্যালসিয়াম কার্বনেট,
আর অপশান নাম্বার ডি অ্যালুমিনিয়াম সিলিকেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম সিলিকেট এই 3 কিন্তু আমরা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করতে পারি। এই সোডিয়াম বাইকার্বনেটকে আমরা কী বলে থাকি? বেকিং সোডা বা বেকিং পাউডার। ঠিক আছে, বেকিং সোডা বা বেকিং পাউডার, এটি সোডা। তাহলে অ্যাসিডের বিরুদ্ধে কাজ কী করবে? সোডা। বুঝতে পারলে? তাহলে অ্যান্টাসিড রূপে আমরা সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম সিলিকেট এগুলো ব্যবহার করে থাকি। নেক্সট 59 নম্বর প্রশ্ন বলেছে গৃহীত বা বর্জিত তাপের গণনার জন্য প্রয়োজনীয় রাশিগুলি হলো। গৃহীত বা বর্জিত তাপ মানে কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করলো আর কতটা তাপ বর্জন করলো, এটা পরিমাপের জন্য আমাদের কোন কোন রাশির প্রয়োজন? অপশন আছে ভর, ঘনত্ব, তাপমাত্রা নাকি আপেক্ষিক তাপ। এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে? ভর, তাপমাত্রা এবং আপেক্ষিক তাপ। আমরা দেখো গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়ালস টু MS ডেল্টা টি, এটা হলো আমাদের সূত্র। এখানে এম হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ আর ডেল্টা টি হলো তাপমাত্রা। তাহলে আমাদের গৃহীত বা বর্জিত তাপের গণনার জন্য ভর, তাপমাত্রা এবং আপেক্ষিক তাপ এই 3টি রাশির প্রয়োজন হয়। ঠিক আছে, নেক্সট 60 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের ক্যাটাগরি 2 লাস্ট প্রশ্ন এবং সেটেরও লাস্ট প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন বলেছে কঠিন বায়োফুয়েলের উৎসগুলি কী কী? অপশন আছে কাঠ, বাঁশ, খড় নাকি ভুট্টা ও আখের ছিবড়া। কঠিন বায়োফুয়েল হিসেবে আমরা কোনগুলোকে ব্যবহার করতে পারি? ঠিক আছে, মানে কোন কোন উপাদানগুলো থেকে আমরা কঠিন বায়োফুয়েল তৈরি করতে পারি? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে কাঠ, বাঁশ এবং খড়। এই 3 থেকেই আমরা কঠিন বায়োফুয়েল তৈরি করতে পারি, অর্থাৎ এগুলো কঠিন বায়োফুয়েলের উৎস হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে ABC হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে এই ছিল আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট 8-এর সলিউশন। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্ন ঠিক হয়েছে, তোমরা মিলিয়ে নিলে আনসারগুলো। আর যাদের তোমাদের কিছু কিছু ভুল হয়েছে তোমরা এই সেটটি আরেকবার দেখো, কোথায় কোথায় ভুল হয়েছে সেই প্রশ্নগুলো আবার দেখো, উত্তরগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এক্সপ্লেনেশনগুলো না বুঝলে বারবার দেখো, তাতেও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জানাবে। আর অবশেষে তোমাদের যাদের সব ঠিক হয়েছে এবং যাদের কিছু কিছু ভুল হয়েছে তোমরা আনসার কি মিলিয়ে নিলে এবারে নেগেটিভ মার্কস সহ তোমার টোটাল কত মার্কস আসছে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো, আমি তোমাদের কমেন্ট অবশ্যই চেক করব। তোমরা সকলেই কিন্তু তোমাদের মার্কসগুলো জানাবে। ঠিক আছে, তাহলে তোমরা সম্পূর্ণ ক্লাস দেখে নিলে এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, সেখানে গিয়ে আমাদের সমস্ত গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এই গ্রুপগুলোতে তোমরা অবশ্যই জয়েন করবে। ঠিক আছে, কারণ তোমাদের এক্সামের কিছুদিন রয়েছে, এই কটা দিনই শুধুমাত্র তোমাদের আর পড়তে হবে, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমাদের সকলেরই এক্সাম ভালো হবে। ঠিক আছে, তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ সবারই এক্সাম ভালো হবে। তো যেহেতু তোমাদের এক্সাম ভালো হবে সেহেতু তোমাদের কাউন্সেলিং করাতে হবে, আর কাউন্সেলিং কিন্তু একটি টাফ প্রসেস। ঠিক আছে, এখানে তোমাদের অনেক কিছু জানতে হবে, আর এই কাউন্সেলিং বিষয়ক তোমাদের সঠিক গাইডেন্স দেওয়ার জন্য কিন্তু এই কমফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলেই তোমাদের আপডেট দেওয়া হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হবে, তোমাদের কোন কোন ফর্ম লাগবে, কী দরকার টোটাল কাউন্সেলিং প্রসেসের জন্য সেটা কিন্তু তোমাদের এখানে টোটাল গাইড করা হবে। ঠিক আছে, তাই বলছি যে তোমরা আমাদের এই সমস্ত পেজ এবং চ্যানেলগুলোতে জয়েন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ, এভাবেই তোমরা পড়তে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি একটি লাইক করে দেবে। যদি সত্যি তোমাদের জন্য এই সমস্ত মক টেস্ট এবং মক টেস্টের সলিউশনগুলো অ্যানালিসিসের জন্য তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে, আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই এগুলো শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ক্লাস আমাদের করছো, ঠিক আছে, এমন তোমাদের মধ্যে অনেকেই রয়েছে, আমি জানি যে তোমরা ক্লাস করছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনই এই যে লাল বাটনটি রয়েছে সেটা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি যে রয়েছে এটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো। তোমাদের বললাম যে কাউন্সেলিংয়ে তোমাদের কিন্তু এই চ্যানেল পুরোপুরি গাইড করবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি মক টেস্ট সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।